বিশ্বকাপ ফাইনাল তো আপনারা প্রত্যেকে দেখেছেন এবং বিশ্বকাপ ফাইনালে লাল হলুদ কিন্তু রাজত্ব করলো, অর্থাৎ স্পেন আর্জেন্টিনাকে দাঁড়াতেই দিল না। আপনারা রাত জেগে আমরা প্রত্যেকে খেলা দেখেছি, আপনারাও দেখেছেন। এবং আমাদের টোটাল এই যে বিশ্বকাপ ফুটবল হলো মার্কিন মুলুকে মহারণের শেষ পর্ব আপনারা আজকে দেখছেন কেটিভি বাংলা। আপনাদের মনে থাকবে সেই ময়দান থেকে কিন্তু শুরু হয়েছিল। তারপর আমরা স্টুডিওতে আলোচনা করেছি, প্রতিটা ম্যাচের অ্যানালিসিস করেছি, আপনাদের সামনে তুলে ধরেছি তাদের বিশ্লেষণ এবং কোন দেশ এবার আপসেটিং রেজাল্ট করেছে এবং কোন দেশ সবাইকে চমকে দিয়েছে, সবটাই কিন্তু আমরা ম্যাচ বাই ম্যাচ আপনাদের সামনে তুলে ধরেছি। আলটিমেটলি স্পেন ইজ দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইন ফুটবল এবং গতকালকে আর্জেন্টিনাকে তারা 1 গোলে হারিয়েছে। আপনারা ম্যাচ দেখেছে। এক্সট্রা টাইমে ফেরান টরেস গোল দিয়ে কিন্তু স্পেনকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। এই নিয়ে আমাদের আজকের শেষ পর্বে বিশেষ আলোচনা থাকছে। আমার সঙ্গে আমার 2 সহকর্মী আছে, রিমিক মাঝি এবং তানিয়া রাকশেদ। দুজনকেই আমাদের আজকের শেষ পর্বে আমি স্বাগত জানাবো। প্রথমেই আমি রিমিকের কাছে আসবো। রিমিক, ফেরান টরেসের গোল এবং কাল কিন্তু টোটাল ম্যাচটাতেই স্পেন ডমিনেট করে খেলেছে ফুটবল, বা বলা যায় স্পেন ভার্সেস আর্জেন্টাইন গোলকিপারের সাথে খেলা হয়েছে। রিমিক, একদমই শান্তনু, যে আমরা যখন আগের এপিসোডে যখন সংগ্রামদা ছিল, সংগ্রামদারা আমরা আলোচনা করছিলাম ম্যাচটা খুব 50-50 হবে। মানে গোটা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই রকম একপেশে জঘন্য ফাইনাল কোনোদিন হয়েছে কি না, আমি অন্তত যবে থেকে ফুটবল বিশ্বকাপ দেখছি তবে থেকে আমার মনে পড়ছে না। স্পেন রীতিমতো ছেলে খেলা করলো আর্জেন্টিনাকে এবং গোটা 90 মিনিট বললেও ভুল হবে, ফার্স্ট হাফে এবং গোটা 90 মিনিট তো বটেই, এবং 105 মিনিট পর্যন্ত গোল অন শট বা শট অন গোল একটাও নেই একটা দলের। দিস ইজ আর্জেন্টিনা। মানে প্রশ্ন উঠতে পারে শান্তনু যে এই আর্জেন্টিনা যে ফুটবল আজকে খেলেছে, এই আর্জেন্টিনা কি করে ফাইনালে পৌঁছলো, এই প্রশ্ন উঠবে, এই দল কি করে ফাইনালে পৌঁছয়। শুধু তাই না, এবং দেখো সবচেয়ে নেগেটিভ কথা বলে লাভ নেই। আমি আগে বারবার, তোমার মনে থাকবে শান্তনু, আমি গত এপিসোডে যখন সংগ্রামদাও বলছিল, আমরা আলোচনা করছিলাম, আমি বারবার বলেছি ফুয়েন্তের স্ট্র্যাটেজি, যেভাবে প্রত্যেক ম্যাচে ফুয়েন্তে হোমওয়ার্ক করে প্রতিপক্ষকে নিয়ে চুলচেরা, তার শক্তি দুর্বলতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে যেভাবে স্ট্র্যাটেজি তৈরি করছে, তাতে কিন্তু আর্জেন্টিনার কাজটা কিন্তু মোটেও সহজ হবে না। এবং শুধু তাই নয় শান্তনু, আমি এটাও বলেছিলাম যে ওই শুধুমাত্র শেষ 5 মিনিট 7 মিনিটে ঝড় তুলবো রাউন্ড অফ 32 থেকে, সেটা কিন্তু স্পেনের বিরুদ্ধে খাটবে না। বেশ, আসবো তোমার কাছে। তানিয়া, তোমার অবজারভেশন, তুমিও আমাদের লাস্ট ম্যাচে যে 3rd-4th ম্যাচ ছিল সেখানে তুমি কিন্তু পরিষ্কার, দর্শকদের মনে থাকবে, হাই স্কোরিং গেম হবে ও প্রেডিকশন করেছিল এবং আলটিমেটলি কিন্তু 6-4 রেজাল্ট হয়েছিল। আপনারা সেই ম্যাচ দেখেছে, ইংল্যান্ড ভার্সেস ফ্রান্স। তানিয়া, হোয়াট ওয়েন্ট রং? আর্জেন্টিনা কিন্তু কালকে রিমিক যেটা বললো দাঁড়াতেই পারেনি, এটা কি স্পেনের ক্রেডেন্সিয়াল বলবে, নাকি আর্জেন্টিনার এই স্পেল ফুটবল যেটা লাস্ট 10 মিনিট কি 15 মিনিট খেলতো সেটা কাল কোনোভাবে ক্লিক করেনি? দেখো, এই যে স্পেল ফুটবলের কথা বারবার হচ্ছে, আমার মনে হয় যে স্পেল ফুটবলটা না ক্লিক তোমার রোজ করবে, এটা মানে কোনো কোচ যদি এটাই ভেবে আসে যে আমার ওই লাস্ট 10 মিনিটই আমি খেলবো বা স্টেজে মেরে দেবো, ওই বিষয়টা কিন্তু সবসময় মানে খাটে না। বেশ, দুটো মানে আর্জেন্টিনা এবং স্পেন হচ্ছে 2 ধরনের টিম ছিল এবার। মানে আমরা যখন স্কুলে মানে এরকম স্টুডেন্ট হয় না যারা খুব পড়াশোনা করে পরীক্ষা দিতে যায়, সারা বছর পড়াশোনা করছে এবং তারা পরীক্ষা দিতে একদম কনফিডেন্ট নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, আর হ্যাঁ স্টেজে মেরে দেবো একটা ব্যাপার থাকে যে আমরা স্টেজে মেরে দেবো। আর্জেন্টিনার খেলাটা ঠিক ওরকম টাইপের ছিল যে আমরা স্টেজে মেরে দেবো। তো সব দিন যে তুমি স্টেজে গিয়ে মানে শেষ মুহূর্তে গিয়ে তুমি কামাল কিছু একটা করে দেবে, এটা কিন্তু হতে পারে না, এটা আশা করে আসাটাই ভুল। এখানে এই প্রশ্ন রিমিক, তাহলে কি স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন? একদম সোজা কথা, একদম ডিজার্ভিং বিশ্ব চ্যাম্পিয়ন, তুমি মানবে? একদম কোনো সন্দেহ নেই এতে, 100%। আমি বরং বলবো এই ফুটবল খেলে কালকে ওই রকম জঘন্য ফুটবল খেলে যদি বাকি 3টে নকআউটের মতো ওই শেষ মুহূর্তে গোল করে আর্জেন্টিনা জিততো, তাহলে বললাম অবিচার হলো, এটা বলতাম। এবং তানিয়ার কথা ধরে আমি আরেকটু যোগ করবো শান্তনু, পরিষ্কার কালকে এটা প্রমাণ হয়ে গেছে
যে লিওনেল স্কালোনির কোনো প্ল্যান বি ছিল না। আমরা দেখেছি লিওনেল স্কালোনি মাথা চুল করছেন রীতিমতো বসে, যখন ইয়ামেল থেকে শুরু করে একদিক থেকে কুকুরেরা, একদিক থেকে ইয়ামেল, মাঝখান থেকে ওয়ারবাজাল যখন আক্রমণে উঠছে, মনে হচ্ছে মানে কেঁপে গেছে ডিফেন্স। বারবার শান্তনু, তুমি আমি এই মার্কিন মুলুকের প্রায় প্রত্যেকটা এপিসোডে আলোচনা করেছি আর্জেন্টাইন ডিফেন্স নিয়ে, এবং আরও একটা জিনিস প্রমাণিত হয়ে গেছে, এই দলটায় মেসি ছাড়া আর কেউ নেই। মেসি আটকে গেলে আর্জেন্টিনার পরিণাম কি হয় সেটা কিন্তু কাল গোটা বিশ্ব দেখেছে। যে ভুলটা ইংল্যান্ডের কোচ তুখেল করেছিল সেটা কিন্তু কালকে ফুয়েন্তে করতে দেননি। ফলে মেসিকে আটকে দিতে পারলে কিন্তু সব শেষ। তুমি দেখো শান্তনু, একদম 116 মিনিটের পর, মানে খেলা যখন আর 3-4 মিনিট বাকি, তখন আর্জেন্টিনার একটা মরণ কাপড় দেওয়ার চেষ্টা করেছিল সেই মেসি কেন্দ্রিক। কর্নার আদায় করা, মেসির লম্বা ক্রস তোলা বা ফ্রিকিক নেওয়া, মেসি ছাড়া এই আর্জেন্টিনা দলটার কিছু নেই। এবং লিওনেল স্কালোনির কোচিংয়ের কোনো প্ল্যান বি যে ছিল না, যে কিভাবে আমি আটকাবো। আমার যেটা মনে হয়েছে ফার্স্ট হাফের পর থেকেই লিওনেল স্কালোনি সহ গোটা আর্জেন্টিনা দলটা খেলছিল ম্যাচটাকে টাই ব্রেকারে নিয়ে যাওয়ার জন্য। তারা বুঝে গিয়েছিল এই স্পেনকে গোল করে বা স্পেনের গোল আটকে আমরা বাঁচতে পারবো না, অতএব ম্যাচটাকে যেভাবে হোক টাই ব্রেকারে নিয়ে চলো। এই পেরেদেস থেকে শুরু করে সিমিওনেরা মাঠে নেমে কুস্তি করলেন, এবং ম্যাচের পরেও আমরা দেখলাম তারা মারপিট করলেন। ফলে কোনো স্ট্র্যাটেজি কালকে স্কালোনির খাটেনি, বরং বলা ভালো স্কালোনির কোনো প্ল্যান বি ছিল না, যেটা ফুয়েন্তের ছিল, যে আমি যদি আটকে যাই আমি কি করব। তুমি দেখো প্রথম একাদশে লাপোর্তে থেকে শুরু করে ওয়ারবাজাল থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু একটা সময় পর ফুয়েন্তে তুলে নিয়ে ফ্রেশ লেগ ইনজেক্ট করলো। যে উইলিয়াম আমি তো বলবো এই ম্যাচে, এই যে স্পেন জিতেছে, 4 জনের 2 জনের অবদান অনস্বীকার্য। একটা হচ্ছে কুকুরেলা, ওই তার গতি, তার ওভারল্যাপিং, তার স্কিলের কাছে আর্জেন্টিনা শেষ হয়ে গেছে। একদিক থেকে কুকুরেলা এবং একদিক থেকে ইয়ামেল, এবং অবশ্যই আমি উইলিয়ামের কথা বলবো, যে উইলিয়ামের যে লম্বা পাসটা, ক্রসটা এলো ডান দিক প্রান্ত থেকে, সেই ক্রস উইলিয়াম অন্য কোনো প্লেয়ার হলে আমি 100% ছিল শান্তনু সেটা সে নিজে হেডে গোল করার চেষ্টা করতো। কুকুরেলা সেই ইয়ামেল সেই বলটা একদম সাজিয়ে দিল, হেডে বলটা নামিয়ে সেখান থেকে বাঁ পায়ের জোরালো শটে তোরেস গোলে করে গেল। এবং আরও একটা কথা তোমার ইন্টারেস্টিং বলে দিই শান্তনু, এই ফেরান তোরেসের কিন্তু এই যাত্রা, স্বপ্নের যাত্রা কিন্তু এই কলকাতা থেকেই শুরু হয়েছিল। বেশ বেশ, আমি আসবো আবার। তার আগে তানিয়া, ইয়ামালকে কিন্তু অনেকে মানে আবিষ্কার বলছে, এবং কেমন দেখলে অ্যানালিসিস করে, এবং আগামী বিশ্বকাপ, যদিও মেসির এটা শেষ বিশ্বকাপ প্রবাবলি, কারণ তারপর আর্জেন্টাইন বেশ কিছু প্লেয়াররা কিন্তু খুব এমন কিছু করেছে মাঠে যেটা কিন্তু কখনোই সমর্থনযোগ্য নয়। ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে প্রচুর ঝড় উঠতে শুরু করেছে। দুটো কোয়েশ্চেন করবো আমি। ইয়ামালকে কেমন দেখলে তুমি, আর তোমার প্রেডিকশন কিংবা তোমার অ্যাজাম্পশন আগামী দিনে, এবং আর্জেন্টাইন কিছু ফুটবলার আফটার দ্য ম্যাচ যে ধরনের ব্যবহার করেছে স্পেনের প্লেয়ারদের সঙ্গে আমরা সেটা দেখেছি, সেই নিয়ে তোমার অ্যানালিসিস। লামিনে ইয়ামালের কথা যদি তুমি বলো, তাহলে লামিনে ইয়ামালকে কিন্তু আমরা মনে হয় সবচেয়ে বেশি মানে উঠে আসা ইয়ামালের ইউরো কাপ 2024 এবং বার্সেলোনাতে তো ইয়ামাল যে পারফরমেন্স করে আসছে, তার নতুন করে যে এই ওয়ার্ল্ড কাপে নিজেকে প্রমাণ করার কিছু ছিল বলে আমার মনে হয় না। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ ইজ ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড কাপকে নিশ্চয়ই প্রমাণ করার জায়গা ওয়ার্ল্ড কাপে গোল, বাট হয়তো ওর নামের পাশে সেরকমভাবে গোলের সংখ্যা আমরা দেখতে পাবো না। কিন্তু ইয়ামাল যে ভূমিকাটা এই ওয়ার্ল্ড কাপে ওই উইং দিয়ে নিয়েছে, একদম সেই রাইট, একদম ওই উইং দিয়ে যে ইয়ামাল যে ভূমিকাটা নিয়েছে, এবং যে বল ইয়ামাল পাসিং যেভাবে বাড়িয়েছে অসাধারণ। এবং কালকে যে গোলটা হয়েছে সেখানেও ইয়ামালের ভূমিকা রয়েছে। মানে ইয়ামাল তো নতুন করে তার সম্পর্কে বলার আর কিছু বাকি থাকে না। হ্যাঁ, ইয়ামালের যদি তুমি একটা অসাধারণ মানে স্বপ্নের পারফরমেন্স যদি বলো, তাহলে আমার মনে হয় এখনো আমি বলবো 2024 ইউরো কাপ। সেটা মানে স্পেনের জার্সিতে ইয়ামালের যে উত্থান, সেটা ওই ইউরো কাপ থেকেই সবচেয়ে বেশি ভালো হয়তো আমরা বুঝতে পেরেছি। তারপর বার্সেলোনাতে যে আনস্পোর্টিং বিহেভিয়ার আর্জেন্টাইন ফুটবলারদের, একদমই স্পোর্টসম্যান স্পিরিটটাই মনে হয়েছিল কালকে কোথাও গিয়ে হারিয়ে ফেলেছিলেন। এবং মেসি অবশ্যই খুব বড় মাপের একজন প্লেয়ার, মানে কোথাও গিয়ে তাকেও দেখা যাচ্ছিল একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, আটকে যাওয়ার জন্য হয়তো। অবশ্যই ওয়ার্ল্ড কাপ ফাইনাল
মানে এই ওয়ার্ল্ড কাপ জেতার জন্য অনেকের অনেক ইমোশন বেরিয়ে আসে, একদমই আবেগের লড়াই এবং ইমোশনের লড়াই এটা। সেই ইমোশন থেকে হয়তো এই স্পোর্টসম্যান স্পিরিটে নিজেদেরকে ধরে রাখতে পারছিলেন না আর্জেন্টিনার প্লেয়াররা, এবং কোথাও গিয়ে মাঝে মাঝে শুধু স্পোর্টসম্যান স্পিরিটে কালকে লাস্টে ম্যাচ শেষ হওয়ার পর পেরেদেসের কথাই যদি বলি, সে তো আর্জেন্টিনার প্লেয়ারদের উপর এরিক এবং গাভি একদম কিন্তু ম্যাচের মধ্যেই মাঠে নামার সঙ্গে সঙ্গে 2 মিনিটের মাথায় হলুদ কার্ড এবং কুকুরের সাথে মেসির যে করেছে পেরেদেস ম্যাচে আমাদের শেষের দিকে এই বিশ্বকাপের পুরো জার্নিতে আমি যদি তোমাকে দুটো কোয়েশ্চেন করি, দুজনকে একই কোয়েশ্চেন করব, সব থেকে তোমার কাছে কি দাগ কেটেছে তোমার মনে হয়, কোন প্লেয়ার কিংবা কোনো মুভমেন্ট কিংবা কোনো দেশ, আর অন্য দিক থেকে যেটা দেখে তুমি হতাশ হয়েছো? দেখো, আমি এইবারের ওয়ার্ল্ড কাপে যেটা আমি কোনো স্পেসিফিক কোনো প্লেয়ার বা স্পেসিফিক কোনো দেশ কাউকে বলছি না, ছোট দলগুলো মানে তুলনায় কোট আনকোট ছোট দল, কেপ ভার্দে বলো, ইজিপ্ট বলো, মরক্কো বলো, নরওয়ে এত বছর পর ওয়ার্ল্ড কাপ খেলতে এলো, সেই নরওয়ে বলো, তুলনায় আবারও বলছি কেউ ছোট নয়। ওয়ার্ল্ড কাপ খেলতে এসে দীর্ঘ কোয়ালিফায়ার রাউন্ড পেরিয়ে তাদেরকে অনেক লড়াই করে অনেক ম্যাচ জিতে অনেক পয়েন্ট নিয়ে একটা বিশ্বকাপের মূলমঞ্চে একটা দেশ আছে, ফলে যে 32টা দেশ, যে 48টা দেশ খেললো তারা কেউ ছোট দল নয়। কিন্তু বিশেষ করে কেপ ভার্দে বলো, ইজিপ্ট বলো, নরওয়ে বলো, এই দলগুলো, মরক্কো বলো, যে ফুটবল খেলে গেল, এমনকি জাপানের কথা বলবো, জাপান ব্রাজিলের কাছে হেরে গেছে ঠিক কথা, জাপান যে ফুটবল খেলেছে, এই দেশগুলো যে ফুটবল খেলেছে তাতে কিন্তু আমাকে দাগ কেটে গেছে। এবং অবশ্যই এবারের বিশ্বকাপে কিছু গোলকিপিং কিন্তু আলাদা করে বলতেই হবে। সে নেইল্যান্ড থেকে শুরু করে তুমি সিবিয়ন বলো বা যে কোনো কারোর কথা বলো, ভোজিনের কথা বলো, তুমি এরা যে গোলকিপিং এবারে হয়েছে সেটা কিন্তু অসাধারণ। এবং তুমি আর একটা কি সেকেন্ড কোয়েশ্চেন করলে আমাকে, ওটাই তোমার জিজ্ঞেস দাগ কেটে গেল। এবং হতাশাজনক পারফরমেন্সের তুমি যদি কথা বলো, তাহলে আমি অবশ্যই হতাশাজনক পারফরমেন্সের দিক থেকে আমি বলবো আজকের ফাইনাল আর্জেন্টিনার পারফরমেন্স এই ওয়ার্ল্ড কাপ এবং আনস্পোর্টিং বিহেভিয়ার। দেখো, একটা জিনিস, আর্জেন্টিনাকে নিয়ে এত কথা হচ্ছিল, কমিটির টিম বলছে, কেউ বলছে ফিফার থেকে সুযোগ নিচ্ছে, আন্ডু অ্যাডভান্টেজ পেয়েছে, ভারের অ্যাডভান্টেজ পেয়েছে, রেফারির অ্যাডভান্টেজ পেয়েছে, ফলে এটা একটা আউটবাস্ট হয়েছে, ফ্রাস্ট্রেশন, ম্যাচটা বিশ্বকাপ হেরে গেছে। এই বিশ্বকাপে এই আর্জেন্টিনার অনেকের শেষ বিশ্বকাপ হয়ে গেল, মেসি থেকে শুরু করে ওটামেন্ডি, ডি পল, এদের অনেকের লাস্ট, সেখানে হয়তো কিন্তু এটা হওয়া উচিত ছিল না, কারণ বিশ্বকাপ একটা গোটা পৃথিবীর কাছে একটা অন্য মেসেজ দেয়, অন্য বার্তা দেয়। সেই জায়গায় এটা না হলেই ভালো হতো আর্জেন্টিনার সঙ্গে, একটা কোথাও কলঙ্কিত হলো তাদের বিদায়ের সঙ্গে। কিন্তু অবশ্যই এই বিশ্বকাপে ব্রাজিলের পারফরমেন্স আর খুব হতাশ করেছে, আমাকে হতাশ করেছে। আমার সময় একদম শেষ, ওয়ান লাইনার তানিয়া, সবথেকে বড় পাওনা কেপ ভার্দে। আমার মনে হয় এবারে সবচেয়ে বড় পাওনা কেপ ভার্দের গোলকিপার। এবং শুধু ভোজিনার কথাই হচ্ছে, হয়তো কেপ ভার্দে উঠলে শুধু ভোজিনার কথাই হয়, কিন্তু আমার মনে হয় পাশাপাশি কেপ ভার্দের ফুটবল, বাকি টিমের যে ফুটবলাররা, তারাও একটা অসাধারণ পারফরমেন্স দিয়েছে। তাই তাদেরকে হয়তো এবার আমরা বড় ক্লাব, মানে বড় মঞ্চে খেলতে দেখতে পারবো। তানিয়া, রেমিক, দুজনকেই অনেক ধন্যবাদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের এই পুরো জার্নি, অর্থাৎ মার্কিন মুলুকে মহারণ, আমরা পুরো ওয়ার্ল্ড কাপ যতদিন চললো ফাইনাল পর্যন্ত কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, ম্যাচ বাই ম্যাচ অ্যানালিসিস তুলে ধরেছি। এবং ফাইনালের আগে আমাদের এখানে কিন্তু সংগ্রাম মুখার্জি ইন্টারন্যাশনাল, ভারতের হয়ে খেলেছে, ইস্ট বেঙ্গল মোহনবাগানের হয়ে একদম চুটিয়ে গোলকিপিং করেছেন, তাকেও কিন্তু আমরা অ্যাজ আ গেস্ট এনে তার অ্যানালিসিস আমরা ফাইনালের আগে আপনাদের তুলে ধরেছিলাম। আমাদের এই সিরিজ এখানেই শেষ হলো, কিন্তু যারা ফুটবল প্রেমী, ভারতীয় ফুটবলের কিন্তু শুরু হচ্ছে ডুরান্ড কাপ দিয়ে, অর্থাৎ ডুরান্ড কাপের কার্টেন রেজার ম্যাচ ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান দিয়ে কিন্তু শুরু হচ্ছে। সেদিকেও কিন্তু আপনাদের নজর থাকবে, কারণ ডার্বি বলে কথা, এবং যে ডার্বির জন্য কিন্তু আমরা প্রত্যেকে মুখিয়ে থাকি। অনেক ধন্যবাদ আমাদের মার্কিন মুলুকে মহারণ দেখবার জন্য, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।